নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবি বাদামি হায়নার কবলে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি বলে রাখি যে বাংলা সিনেমার জগতে এই ধরনের একটা কাজ জাস্ট আউটস্ট্যান্ডিং। আমি যখন ট্রেলারটা দেখেছিলাম এবং ট্রেলার রিভিউ করেছিলাম, তখনই আমি বলেছিলাম যে এই ছবির ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। তো আজকে ছবিটি দেখার পর আমি সম্পূর্ণভাবে অনুভব করছি যে এই ধরনের কাজ বাংলা অনেকদিন মিস করছিল। আমি প্রাথমিকভাবে স্বপন কুমার সম্পর্কে ছোট্ট করে আগে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে সেই সময় ছিল যখন বঙ্কিমচন্দ্রের সময়, সেই সময় দাঁড়িয়ে যখন তারা উচ্চমানের কোনো সাহিত্য লিখছে, সেই সময় সাধারণ মানুষকে এন্টারটেন করার জন্য কিছু লেখক উঠে আসছে, যাদেরকে সেই সময় বটতলার লেখক বলে অভিহিত করা হচ্ছে। তাদের লেখক খুব সাধারণ মানের লেখক, কিছু এন্টারটেনের জন্য, কোনো রকম সোশ্যাল মেসেজ নেই এই ধরনের বলে তাদেরকে ব্রাত্য করে দেওয়া হচ্ছে। তারপর থেকে ধীরে ধীরে এই স্বপন কুমারের মতন মানুষ উঠে আসছে। তারা সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু গোয়েন্দা গল্প লিখছে এবং সেই গোয়েন্দা গল্পগুলো ধীরে ধীরে বাঙালির বুক সেলফ থেকে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? কারণ বেশ কিছু নামকরা লোক যারা ব্যোমকেশ, ফেলুদা এই সমস্ত গোয়েন্দাদের নিয়ে আসছে এবং খুব সিরিয়াস ভারী ভারী কিছু গল্প আমাদেরকে উপহার দিচ্ছে। পরবর্তীকালে এখন নতুন করে আবার যখন স্বপন কুমার উঠে আসছে, তখন মনে হচ্ছে যে এটা কতটা আমাদের রিলিফ দিচ্ছে। সেই ফেলুদা, সেই ব্যোমকেশ দেখে দেখে বাঙালি যখন প্রায় একরকম হেজে গিয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে দীপক চ্যাটার্জি নতুন ভাবে যেন মানুষের মধ্যে জল এনে দেয়। সেই জন্যই ট্রেলারে হয়তো বলা হয়েছিল যে দীপক চ্যাটার্জি যখন আসে তখন শহরে বৃষ্টি আসে, তার বন্দুকের নল থেকে গুলির বদলে গোলাপ বেরিয়ে আসে। আসলে পুরো গল্পের মধ্যে আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে, পরাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ইভেন গৌতম হালদার যেভাবে কাজ করেছে সেটা জাস্ট দেখার মতন। দেখুন, পুরো ছবিটিকে না জাস্ট আপনি হলিউডের কিছু ছবির সঙ্গে তুলনা করতে পারেন। এই ছবি জাস্ট এক্সপেরিমেন্টাল একটা ছবি বলতে পারেন, কারণ এই ছবির মধ্যে দিয়ে যেভাবে পুরো গল্পটাকে এত কমপ্লেক্স করা হয়েছে, মানে প্রতিটি গল্পের মধ্যে আপনারা খুব সহজ করে কিন্তু ধরে নিতে পারবেন না যে গল্পের জার্নিটাকে। আপনারা যখন জার্নির সঙ্গে যাবেন, আপনারা নিজেরাও সেই জার্নিটাকে অনুভব করতে করতে যাবেন। অনেক জায়গায় আপনারা জাস্ট গুলিয়ে যাবেন, হতাশায় পড়ে যাবেন যে এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি গল্পটা বলতে চাইছে কি। কিন্তু পরবর্তীকালে যেভাবে ক্লাইম্যাক্সে গিয়ে মেলাচ্ছে, সেটা জাস্ট ফ্যাবুলাস। সবচেয়ে বড় কথা, যদি এর কিছু ভালো দিক আমি বলি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এরকম একটা গল্প চুজ করার জন্য এবং বাঙালিকে একটু রিলিফ দেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এরকম ক্যারেক্টার তৈরি করার জন্য যে আবির চট্টোপাধ্যায় এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে কেমিস্ট্রি তৈরি করেছে, এরম দুজন ক্যারেক্টারকে চুজ করেছে, এর জন্য অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। কারণ এখানে এই যুগলবন্দিটা জাস্ট দেখার মতো। কারণ এক জায়গায় যেখানে যে রাইটার, তার মনে হচ্ছে একটা সময় যে তার চরিত্র তার দখলে নেই, আবার যে চরিত্র সে মনে করছে রাইটার তাকে বেঁধে ফেলছে, তাকে খুব পুরনো খাজা খাজা সংলাপ দেওয়া হচ্ছে। ফলে এই দুজনের যে কেমিস্ট্রি, দুজনের যে মেলবন্ধনটা, এটা এত বিউটিফুল ভাবে পুরো গল্পের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে, যেটা জাস্ট অসাধারণ। এবং অবশ্যই এডিটারের কথা না বললে নয়, কারণ পুরো গল্পতে বিভিন্ন জামকাট রয়েছে এবং একটার সাথে আর একটাকে কিভাবে মেলবন্ধন করা হয়েছে, যিনি এডিট করেছেন তার দক্ষতাকে অবশ্যই কুর্নিশ জানানো উচিত। কারণ এই গল্পটিকে একটা হলিউডের ট্রিটমেন্ট, অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছে একটা হলিউডের ট্রিটমেন্ট আছে। কারণ এই জামকাটে মেলানো কিন্তু অনেক চাপের ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, এই গল্পের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় অনেক ব্যঙ্গাত্মক কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি বাঙালিরা আধিক্যতা করে, আমি খুব খুব একদম উলঙ্গ ভাষায় একটা কথা বললাম, আধিক্যতা করে এই গোয়েন্দাগুলোকে নিয়ে, মানে ব্যোমকেশ বা ফেলুদাকে নিয়ে, অবশ্যই এরা ভালো, কিন্তু এতবার ইউজ হয়েছে। রবীন্দ্রনাথ নিজে বলেছেন যে একটা শব্দ প্রচুর ইউজ করলে তার ধার কমে যায়, তেমনি একটা গোয়েন্দাকে 14 বার ইউজ করলে ডেফিনেটলি তার ধার কমে যাবে। ফলত এই যে ধার কমে যাচ্ছে, কিন্তু তবু সেটাকে নিয়ে আধিক্যতা, নতুন কারুকে আনবো না, এই ব্যাপারটা কোথাও যেন লেখকের মধ্যে বা যিনি পরিচালক, যিনি মেকিং করেছে, তার মধ্যে এটা লেগেছে। ফলে সে যেভাবে এটাকে ডিজাইন করেছে এবং যেভাবে ব্যঙ্গাত্মকভাবে ছবিটিকে দেখানো হয়েছে এবং সংলাপগুলোকে রাখা হয়েছে, যেটা তাদেরকে, মানে অ্যাটলিস্ট যারা ওই একই গোয়েন্দাকে নিয়ে বারবার কাজ করছে, তাদেরকে বোঝানো হচ্ছে যে এবার থাক, এবার থাক, নতুন কিছু চাই। সেটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। আপনারা ছবিটা যখন দেখবেন, আমি বারবার বলছি, ছবি দেখার পরে না আপনাদের, মানে যখন দেখবেন তখন মাঝে মাঝে মনে হয় না অনেক সময় ছবি দেখার সময় যে আমি জানি এর পরেরটা ঘটনাটা, ফলে আপনাদের মধ্যে একটা স্থিরতা কাজ করে। কিন্তু এই ছবিটি দেখার সময় একবারও আপনাদের মধ্যে স্থিরতা কাজ করবে না, এটা গ্যারান্টি। আপনারা ক্রমাগত অ্যানালিসিস করতে থাকবেন যে এরপরে কি, এরপরে কি। এবং শুধু তাই নয়, এই গল্পের মধ্যে
ওই রকম কোনো ভারী বারেক্কা খুন খামারি কোনো রকম কোনো সিরিয়াস খুব এরকম ব্যাপার নেই। এই গল্পের মধ্যে দিয়ে কমেডি এবং সিরিয়াস এই দুটো জনরাকে যেন মেলবন্ধন করা হয়েছে। সবচেয়ে বড় কথা, এখানে কিছু কিছু জায়গায় আপনারা কমার্শিয়ালাইজেশন পাবেন, অর্থাৎ কমার্শিয়াল ট্রিটমেন্টের মধ্যে পাবেন, মানে অনেকটা হলিউডের মতন, যেখানে কমার্শিয়াল ট্রিটমেন্টও রয়েছে অথচ কন্টেন্টও ভরপুর। আপনাদের মনে হবে যে কোনটা ছেড়ে কোনটা দিকে, ঠিক এই বিষয়টা এই গল্পটার মধ্যে রয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস, এর সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে ক্লাইম্যাক্স। এখানে দেবালয় ভট্টাচার্য যেভাবে ক্লাইম্যাক্স কেটেছেন, যেভাবে ক্লাইম্যাক্সটাকে হাইপে তুলেছেন, জাস্ট অডিয়েন্সটা ভাববে যে এই ক্লাইম্যাক্সের জন্য আমরা আরেকবার দেখব। এবং তারপরে এডিটিং বলা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, সেক্ষেত্রে অমিত দাকে বলতে হয়, অমিত দা কি করেছেন আপনি, আপনার কাজ ইন্দুবালা ভাতের হোটেলে আমরা দেখেছি, আরো অনেক জায়গায় দেখেছি, কিন্তু বিশেষ করে বাদামি হায়নার কবলে আপনি টু গুড, ফাটিয়ে দিয়েছেন জাস্ট। মানে মিউজিকগুলোকে যেভাবে, বিশেষ করে গানের ব্যবহার যেভাবে করা হয়েছে, গানগুলো ইটসেলফ খুব সুন্দর, কিন্তু গানটাকে ব্যবহার কিভাবে করছি আমরা। সিনেমাতে আমি আলাদা করে গান শুনবো, কিন্তু সিনেমা দেখার সঙ্গে তার সিঙ্ক্রোনাইজ করে যখন গানগুলো ইউজ হবে, তবেই তো সেই সিনেমার জান। তো এই সিনেমাতেই জান হচ্ছে কিন্তু গানগুলো। এগুলো হচ্ছে একদম পজিটিভ পয়েন্ট। এবার নেগেটিভ পয়েন্টে যদি কিছু বলি, দেখুন নেগেটিভ পয়েন্ট না এই ছবির ক্ষেত্রে তেমন কিছু নেই। শুধু একটা জায়গায় বলতে হয় যে অনেক মানুষের খারাপ লাগবে যে অনেক জায়গায় ইউজ করা হয়েছে যেভাবে রবীন্দ্রনাথের গানগুলোকে, রবীন্দ্রনাথের কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে তুলে ধরা হয়েছে, বা যে পুরনো গোয়েন্দাদের গল্প যারা লিখেছেন তাদেরকে যেভাবে, তাদের কথাগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, সেই ইউজগুলো অনেক বাঙালির মনে হয়তো ধাক্কা লাগতে পারে। মানে শেষের দিকে আছে যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে অ্যাকশন সিকোয়েন্স চলছে, সেখানে কমেডি এবং অ্যাকশন দুটোই চলছে। অ্যাকশনটা এমনি নয়, একদম কমার্শিয়াল অ্যাকশন চলছে। এই যে মেলবন্ধনটা, এটা অনেকের হয়তো খারাপ লাগতে পারে, অনেকে মনে করতে পারে, অনেক এমন বাঙালি আছে যাদের ঠুনকো মনে এটা লাগতে পারে যে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি, বোদ্ধাদের মতন বলতেই পারে। কিন্তু আমি সেগুলো যদি বাদ দিই, যদি নতুন, এখন অনেক কিছু নতুন হচ্ছে, অ্যানিমেলের মতন সিনেমাও মানুষ গ্রহণ করছে, সমালোচনা হচ্ছে কিন্তু গ্রহণ করছে। তেমনি ভাবে যদি আমরা সত্যি গ্রহণ করতে পারি, উদার মনে গ্রহণ করতে পারি, তাহলে এক কথায় বলবো বাদামি হায়নার কবলে একদম একটা ফাটাফাটি সিনেমা, জাস্ট অসাধারণ সিনেমা। আপনারা গিয়ে দেখুন, এর বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে। আমি বলতে গেলে মানে এতই আবেগ আসছে, মনে যেন সবটা বলে দিই। তো আমি এটুকু বলবো, সিনেমাটা যান, পরিবারকে নিয়ে যান, দেখুন, এনজয় করুন, একবার না বারবার দেখুন, এনজয় করুন, এবং অবশ্যই এসে কমেন্টে জানান কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।